ছোটবেলা থেকেই আমার ইন্ডিয়ান ওয়ারক্রাফটে ওঠার খুব ইচ্ছে ছিল, বাট নর্মাল প্লেনে ওঠা যতটা সহজ, ইন্ডিয়ান এয়ারক্রাফটে ওঠা ততটা সহজ নয়। বাট তখন কে জানতো যে সেই রূপকথার স্বপ্নটা একদিন বাস্তবে রূপান্তরিত হবে। ঠিক আছে, এই যে এয়ারক্রাফট মিউজিয়াম, একটা প্লেন আছে, আর আর কিছু দেখান, চলো সামনের দিকে দেখাই। ছোটোবেলা থেকেই এরোপ্লেনের প্রতি যেন আলাদা একটা টান অনুভব করতাম। মানে মানুষ আকাশে উড়ছে, এইটা ভাবতেই যেন অবাক লাগতো। কত কত যে কাগজের প্লেন উড়িয়েছি ছোটোবেলায় তার কোনো ঠিক নেই। বরাবর ইচ্ছা ছিল যে পাইলট হব, বাট তারপর যেদিন ককপিটের অত সুইচেস আর নব দেখলাম, তখন পাইলট হওয়ার ইচ্ছেটা ঠিক আমার কাগজের প্লেনগুলোর মতনই মুখ থুবড়ে পড়লো। তবুও পাইলট হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেলেও প্লেনে ওঠার স্বপ্নটা কিন্তু রয়ে গেছিলো, যেটা ফাইনালি পূরণ হলো হচ্ছে আমার ফার্স্ট এভার ফ্লাইটে ফ্রম হায়দ্রাবাদ ব্যাক টু কলকাতা। সেই এক্সপিরিয়েন্স না অন্য কোনো দিন শেয়ার করবো, বাট আজকে শেয়ার করবো অন্য একটা প্লেনের এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান ওয়ারক্রাফটের এক্সপিরিয়েন্স। আমার ফার্স্ট প্লেনে ওঠার পর আমার মনে দ্বিতীয় আরেকটা ইচ্ছা জেগেছিল যে ওয়ারক্রাফটও একদিন চড়বো। বাট নর্মাল প্লেনে ওঠা যতটা সহজ, ইন্ডিয়ান এয়ারক্রাফটে ওঠা ততটা সহজ নয়। বাট তখন কে জানতো যে সেই রূপকথার স্বপ্নটা একদিন বাস্তবে রূপান্তরিত হবে। আমাকে পেট্রোল পাম্পে দেখি আশা করি বোঝা হয়ে গেছে যে আমি কার সাথে আজকে বেরিয়েছি। সেটা গেস করার জন্য পয়সা তোমাদের আর লাগবে। সো ফাইনালি গাড়িতে পেট্রোল ভরে এবং 4 পশলা বৃষ্টিতে হল্টে দাঁড়িয়ে ফাইনালি আমরা পৌঁছালাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়াম কিন্তু ঠিক টাটা মেডিকেল সেন্টারের অপোজিটেই অবস্থিত। আমি আমার স্কুলকে মনে হয় সবচেয়ে বেশি এখন মিস করছি, কারণ টিকিটের মূল্য মাত্র 30 টাকা হলেও এখানে স্কুলের স্টুডেন্টরা যদি আইডি কার্ড দেখায় তাহলে ফ্রি এন্ট্রি বা বেশ খানিকটা ডিসকাউন্ট আছে। কিন্তু কথা হচ্ছে রুটের কথা কে বলবে? আমি বলবো। তোমরা কিন্তু আমাদের মতন মোটর বাইক বা গাড়িতেও আসতে পারো, কারণ কি এখানে ফ্রি পার্কিং এর সুবিধা রয়েছে। আর যদি কমফোর্টের প্রতি ঝোঁক আর পকেটে পয়সা বেশি থাকে তাহলে উল্টোডাঙ্গা থেকে অটো রিজার্ভ করেও আসতে পারো। আর না হলে যদি পয়সা বাঁচিয়ে আসতে চাও তাহলে উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী অটোতে আসতে পারো, দেন করুণাময়ী থেকে এখানে অটোতে আসতে পারো। তোমাদের চয়েস, আমি কিছু বলছি না। আর তোমরা কি হচ্ছে, বাসের কথা ভুলে গেছি? তোমরা চাইলে KB16 আর KB22 বাস করো বিধাননগর স্টেশন থেকে আসতে পারো। এই গেল হচ্ছে রুটের কথা। এবার অনেকক্ষণ ধরে বকবক হয়েছে, নাও টেক আ ডিপ ব্রেথ। না, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু মানডে ক্লোজ থাকে, টিউসডে টু সানডে, ফ্রাইডে টিউসডে টু ফ্রাইডে, নট সানডে। বেসিক্যালি উইকডেজে 2:30 থেকে 8:30 পর্যন্ত এটা খোলা, আর স্যাটারডে থেকে সানডে কিন্তু 12:30 থেকে 8:30 অবধি খোলা। এটা বলার ছিল। নাও কন্টিনিউ। না, আমার কিছু বলেনি, কন্টিনিউ। আচ্ছা, প্লেনটার নাম হচ্ছে তুপলেভ Tu-142। নামকরণটা হয়েছে হচ্ছে আন্দ্রে তুপলোভের নামের উপর, অ্যান্ড হি ওয়াজ আ রাশিয়ান এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, যে কিনা এই পুরো TU সিরিজের প্লেনগুলো বানিয়েছে। তো সেখান থেকে হচ্ছে নামকরণ। 29 বছর সার্ভ করেছে কিন্তু ইন্ডিয়ান নেভাল এয়ারক্রাফটকে। কার্গিল ওয়ারও সার্ভ করেছে, প্লাস অপারেশন বিজয় পরিক্রম আর অপারেশন ক্যাকটাসও, যেটা মলডিভসে হয়েছিল, আর বাকি দুটো তো ইন্ডো পাকিস্তানের ওয়ার, সবাই জানো। এবং এখন এটা ডিকমিশন। তুপলোভ Tu-142 যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু ASW টেকনোলজি ইনস্টল করা আছে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম, যার দ্বারা লং রেঞ্জেও সাবমেরিন ডিটেক্ট করতে পারতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেনটা কিন্তু সাউথ থেকে 16টা ট্রাকে করে এর পার্ট এসে দেন এখানে অ্যাসেম্বল করা হয়েছে। এই প্লেনটা কিন্তু ওয়ারক্রাফটের মধ্যে সবচেয়ে হেভিয়েস্ট, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট প্লেন হিসাবে খ্যাতি আছে, যার জন্য নিকনেম অ্যালবাট্রসও বলা হয়। কারণ অ্যালবাট্রস পাখির উইং স্প্যান হচ্ছে সমস্ত পাখি শ্রেণীর মধ্যে সবচেয়ে বড়, আর এই প্লেনটারও উইং টু উইং কিন্তু ওয়ারক্রাফটের মধ্যে সবচেয়ে বড়। এক একটা মানে গদার সাইজের প্রপেলারগুলো দেখো, বুঝতে পারবে এর সামনে আমার সাইজটা, তাই জন্য বুঝতেই পারছো যে কত বড় প্লেন, যে প্রপেলারও এত বড় বড় হচ্ছে। মাথার উপরে একদম ব্রিজের মতন গেছে। এটা হচ্ছে নজেল, যার দ্বারা সুবিধাটা হচ্ছে যে যখন প্লেন আকাশেই থাকে ইন ফ্লাই, তখন কিন্তু ও রিফুয়েলিং করে নিতে পারে, আরেকটা প্লেন পাশে চলে আসে অ্যান্ড রিফুয়েলিং হয়ে যায়।
এই কম্পার্টমেন্টটা কিন্তু খুব স্পেশাল, কারণ প্রচুর পুরনো ওয়ার ফিল্মে বা এখনও ওয়ার নিউজে তোমরা হয়তো দেখো যে দুটো দরজা খুলে যায় আর মাঝখান থেকে মিসাইল বম অনেক কিছু লঞ্চ হয়। তো এই জায়গাটা থেকেই কিন্তু সেটা হয়। এটা হচ্ছে ফ্রন্ট কার্গো কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে রেয়ার কার্গো কম্পার্টমেন্ট। এই দুটো খুলে যায়, এখান থেকে মিসাইল লঞ্চ হয়, বম লঞ্চ হয় অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ইনফ্যাক্ট এই প্লেনের যে স্পেশালিটিটা রয়েছে যে লং রেঞ্জ সাবমেরিন ডিটেক্ট করে, সেটা ইউজ করে হচ্ছে সোনোবয় বলে একটা টেকনোলজি, সেটাও কিন্তু এখান থেকে লঞ্চ হয়। এখন আমরা যে কম্পার্টমেন্টটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্লেয়ার বম কম্পার্টমেন্ট। মানে মানুষ তো সাধে মোস্ট অ্যাডভান্স স্পিসিস অফ দ্য ওয়ার্ল্ড বলে না, মানে তুমি একটা বুদ্ধির চাল চালবে, সেটা কাউন্টার করার জন্য আমি একটা চাল চালবো, তারপর তুমি আবার চালবে, একটা দাবা খেলার মতন। যেমন এনিমিরা যখন গাইডেড মিসাইল লঞ্চ করে আমাদের আগেনস্টে, আমাদের কাছে আসে কি হিসাবে, নয় সাউন্ড রেকগনাইজ করে নাহলে হিট রেকগনাইজ করে। তো ফ্লেয়ার বম ড্রপ করলে কি হয়, ফ্লেয়ার বম্বের সাউন্ড আর হিট দুটোই বেশি। সো সেটা আমরা ড্রপ করে যদি প্লেন অন্য দিক দিয়ে চলে যায়, তাহলে গাইডেড মিসাইল ওই ফ্লেয়ার বমগুলোকে বাই মিস্টেক প্লেন হিসাবে মনে করবে অ্যান্ড ওগুলোতে গিয়ে হিট করবে। বাট যেটা বললাম যে মানুষের বুদ্ধির তো কোনো শেষ নেই, কাউন্টার হতেই থাকবে। সো এতদিনে শুনছি অ্যাডভান্স টেকনোলজি চলে এসছে ফ্লেয়ার বম আর প্লেনের মধ্যে ডিফারেন্সিয়েট করার, মানে এ খেলা চলতেই থাকবে, কি বলবো। আর যেটা দেখানো সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু 10th ক্রিউ মেম্বার বসতো 23mm ডাবল ব্যারেল গান, যেটাতে কিনা 1 সেকেন্ডে 20টা গুলি বেরাতো, মানে মিনিটে 1200টা গুলি। মানে আমরা ওই ছোটবেলায় করতাম না, দ্যাট জাস্ট গট রিয়েল, মানে এই স্পিডে গুলি বেরায়। আর তাছাড়া এই প্লেনটা কিন্তু 30,000 আওয়ার্স এর ফ্লাইং টাইম রয়েছে, মানে সার্ভিস লাইফে। আচ্ছা এই তো গেল সব ঠিকঠাক ব্যাপার, বাট अगर गलत कुछ हो गया बाबू भैया তো পাইলট ভাগেগা কিধার সে। তার জন্যে ওইখানে রয়েছে হচ্ছে তোমার এক্সিট গেট, কিন্তু এক্সিট গেটের পাশেই কি বিরাট বড় প্রপেলার, মানে বুঝতেই পারছো জাম করলে কি হতে পারে, যার জন্যে নিচে হ্যাচ বানানো রয়েছে। বেসিক্যালি ওটা এন্ট্রি গেটও আর এমার্জেন্সি গেটও, 2 in 1। আচ্ছা এই তো গেল সমস্ত বাইরের কথা, এবার ভেতরটা যাই গিয়ে দেখি, বিকজ শুধু বাইরে দেখতে তো আসেনি, এটা তো খাজানার বাক্স, খাজানা তো ভেতরে রয়েছে। এখন তোমরা যেটা দেখছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ারক্রাফটের ভেতরটা নয়, এটা হচ্ছে আমি যখন ভাইজ্যাগে গেছিলাম সেখানে আইএনএস কুরসুরা নামক যে সাবমেরিনটা রয়েছে তার ইন্টেরিয়ারটা। এটা দেখানোর একমাত্র কারণ এয়ারক্রাফট আর সাবমেরিনের ভেতরে কিছু কিছু জিনিস খুব সিমিলার, যেমন এরকম ডামি পাইলট এই এয়ারক্রাফটও বসানো ছিল, এরকম মিসাইল বম এই সমস্ত দৃশ্যগুলো সাবমেরিনের মধ্যে যা যা দেখছো এয়ারক্রাফটের ভেতরে সেম ছিল। এবার কি কারণে আমি সাবমেরিনের ভিজুয়াল দেখাচ্ছি এয়ারক্রাফটের বদলে, তার একমাত্র রিজন হচ্ছে যে ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়, যেটা নিয়ে আমার প্রবলেম রয়েছে। কারণ ওখানে ওনারা বলছেন যে সিকিউরিটি পারপাসের জন্য যদি ভেতরে ব্লু প্রিন্টটা বাইরে লিক হয়ে যায় অল, তার জন্য আমরা ভিডিওগ্রাফি অ্যালাউ করছি না। বাট যদি তাই হয় তাহলে আইএনএস কুরসুরা সাবমেরিনের ভেতরে রীতিমতন ভিডিওগ্রাফি অ্যালাউ এবং তার জন্য এক্সট্রা চার্জেস নিয়ে ফুল অ্যালাউ, তো তার ভেতরের সিকিউরিটিও তো বাইরে লিক হয়ে যেতে পারে। সো এটা আমি ঠিক বুঝতে পারলাম না কী রকম কনফ্লিক্টিং রিজন, বাট যেখানকার যা নিয়ম সেটা মেনে চলতেই হবে। তাই আমি এই ভিজুয়ালগুলো ইউজ করলাম এই জায়গাতে, বিকজ মোর অর লেস সিমিলার টাইপের ভিজুয়াল। আচ্ছা এটা ছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস অ্যান্ড অল বানানো রয়েছে, যেটাতে আমরা উঠবো না বিকজ আমরা তো বাচ্চা নই। ভালো মজা আসছে কিন্তু এটাতে, বাট শুট করছে নাকি, শুট করো না। আজকে এই ওয়ারক্রাফটে ফাইনালি উঠতে পেরে আমার একটা জিনিসই খুব মনে পড়ছে, সচিন টেন্ডুলকারের বলা সেই ফেমাস কথাটা যে স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়িত হয়। এই যে আমার ওয়ারক্রাফটে ওঠার একটা ইচ্ছা ছিল, সেটা আজকে ফাইনালি পরিপূর্ণ হলো।